ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর সামর্থ্য ছিল না, হাজারো প্রাণহানিতেও স্বাভাবিক ছিলেন শেখ হাসিনা, দাবি ব্যক্তিগত চিকিৎসকের। আমি তো নেতা না, তাই না? বা তখন কোনো এক্সিকিউটিভ কোনো পোস্টে না, আমার হাতে কোনো ক্ষমতা না, সেখানে আমি চুপই। চুপ মানে কি, আমি কী করবো এখানে? এইটা তো মিডিয়াতে বলার মতো না আর কি। তো মোটামুটি ভালো ছিলেন, এইটুকু বলা যায়। প্রধানমন্ত্রীর চীন মালয়েশিয়া সফরকে নতুন দিগন্তের সূচনা বলছেন স্পিকার। চুক্তি সমঝোতা সংসদে আলোচনার দাবি বিরোধীদের। 3.5 মাস নেতৃত্বশূন্য দুদক, কাজ শুরু সার্চ কমিটির। কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ, মত টিআইবির। হাতিঝিল সহ গুলশান, বনানী, লেক ও ঢাকার সব খাল বাঁচাতে সমন্বিত উদ্যোগ সরকারের, নগরবাসীকে পাশে থাকার আহ্বান। ইতালিতে নিজ বাসায় স্ত্রী সন্তান সহ প্রবাসী বাংলাদেশিকে কুপিয়ে হত্যা, আহত 1, নিহতদের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। চুয়াডাঙ্গায় অসহায় নারীর জমিতে বীর নিবাস বানিয়ে বিক্রির অভিযোগ, টাকা না পেয়ে তালা ঝুলিয়ে দিলেন অভিযুক্ত ভূমি কর্মকর্তা। স্বাগত স্টার নিউজের সাথে আছে রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর সামর্থ্য ছিল না, এমন দাবি করেছেন শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ। বলেন, তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি। জানান, জুলাইতে হাজারো ছাত্র জনতাকে হত্যা করা হলেও বিষয়টি নিয়ে তেমন কোনো ভাবান্তর ছিল না শেখ হাসিনার, বরং বেশ স্বাভাবিক ছিল তার মানসিক অবস্থা। জিসান আহমেদের রিপোর্টে বিস্তারিত। 2024 সালের উত্তাল জুলাই, পাখির মতো গুলি করে শিশু, যুবক, বৃদ্ধকে হত্যা করেছে ফ্যাসিবাদী শাসনযন্ত্র। সেই ফ্যাসিবাদী শাসনের মূল কর্তা শেখ হাসিনার চিকিৎসক ছিলেন ডাক্তার ABM আবদুল্লাহ। বিশ্ব বিবেক যখন কাঁদছিল, তখন কি কেঁদেছিলেন স্বনামধন্য এই চিকিৎসক? এমন প্রশ্নের উত্তরে নিজেকে অসহায় দাবি করেন ডাক্তার ABM আবদুল্লাহ। বলেন, তখন কিছু করার মতো সামর্থ্য ছিল না তার। চুপসি বললে তো আমি কী করবো? আমি তো নেতা না, তাই না? বা তখন কোনো এক্সিকিউটিভ কোনো পোস্টে না, আমার হাতে কোনো ক্ষমতা না, সেখানে আমি চুপই। চুপ মানে কি, আমি কী করবো এখানে? তো আমার ব্যক্তিগতভাবে করার কিছু ছিল না, আমার করার কিছু নাইও, করার দরকার হতো না। আমি কী করবো এখানে? আমার কাজই তো রুগী দেখা। মানুষ কাঁপচাচ্ছে, চিল্লাচিল্লি করছে, আপনার বাইরে যদি আপনার কেমন লাগবে? আমি যেই হই মানুষ, তো সুতরাং মানুষের মন তো আমার রয়ে গেছে, মানুষের কষ্ট দেখলে তো কষ্ট লাগবেই। আকাশ থেকে হেলিকপ্টারে গুলি করে ঘরের শিশুকে মেরে ফেলেছিল শেখ হাসিনার আজ্ঞাবহরা। গুলি চলেছিল জানাজার নামাজেও। সে সময় মানসিকভাবে দৃঢ় ও শক্ত ছিলেন শেখ হাসিনা। তার মধ্যে কোনো ধরনের ভাবান্তর দেখেননি ডাক্তার ABM আবদুল্লাহ। টুকটাক মানুষের অসুবিধা তো থাকেই, এটা তো কনফিডেন্সিয়াল, এটা তো মানুষ ওপেনলি বলে বেড়ায় না কার কী হয়েছে না হয়েছে। এটা কিন্তু নিয়ম, এটা ডাক্তারদের ফাইল থাকে, এইটা তো মিডিয়াতে বলার মতো না আর কি। তো মোটামুটি ভালো ছিলেন, এইটুকু বলা যায়। উত্তাল জুলাইয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ সব বাহিনীর প্রধানদের সঙ্গে আলাপ করতেন তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা। ডাক্তার ABM আবদুল্লাহ দাবি করেন, সেসব আলোচনায় যুক্ত হননি। নিজেকে একজন অরাজনৈতিক মানুষ মনে করেন তিনি। রাজনৈতিক কথাবার্তা আলোচনা যখন বিভিন্ন জনের সঙ্গে দেখছি, কিন্তু আমি তো সেখানে যোগদান করতাম না, করা উচিত ছিল না, বা আমার পারমিশনও ছিল না। কেন যাই, আমি কী করবো? তো আমার ব্যাপার না। ওনার মন্ত্রী, মিনিস্টার, বা যে অনেক সময় আর্মি বলেন, বিজিবি বলেন, বা পুলিশ, অফিসারদের সঙ্গে উনি কিন্তু কথাবার্তা বলেন, ওনার ব্যাপার সেটা। সেখানে আমি শুনিও না, ইন্টারফেয়ারও করি না, আমি যাই নেই তো কাছে। আমার কাজ তো ওইটা না, আমি আমার কাজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতাম। ইমিরিটাস অধ্যাপক পদ বাতিল নিয়ে ক্ষোভও জানান শেখ হাসিনাকে চিকিৎসা দেয়া এই বিশেষজ্ঞ চিকিৎসক। একে অন্যায় বলে দাবি করেন তিনি। কিন্তু কাজটা আমি মনে করি যে অন্যায় করা ঠিক হয়নি, আমার প্রতি অবিচার করছে বলে আমার মনে হচ্ছে আর কি। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরে পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা হয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা আরও সংহত হবে বলে আশা প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সকালে জাতীয় সংসদ অধিবেশনে কথা জানান তিনি। এ সময় স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি এবং নিরাপত্তা আরও বলিষ্ঠ হবে। পরে সংসদ অধিবেশনে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী সফরের মধ্য দিয়ে মালয়েশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকট সহ বাংলাদেশের অন্যান্য সমস্যা সমাধানে চীন সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছে। তবে তারেক রহমানের সফরের মধ্য দিয়ে যেসব চুক্তি সমঝোতা সই হয়েছে তা নিয়ে সংসদে আলোচনার দাবি জানায় বিরোধী দল। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য সরকারকে সহযোগিতা করবে বিরোধী দল। পররাষ্ট্র নীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছেন। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আরও সংহত হবে বলে আমরা সবাই মনে করি। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের সপক্ষে অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ ছিল এই সফর। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং চীনের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং অত্যন্ত সফলতার সঙ্গে তিনি এই সফরে অনেকগুলো চুক্তি সম্পাদন করেছেন, সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন এবং সেই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানি। দেশের স্বার্থ আগে, তারপরে অবভিয়াসলি কারো সাথে আমাদের চুক্তি যাই হোক সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। বাংলাদেশ, মিয়ানমার ও চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিষয়টি তিন দেশের জন্য গুরুত্বপূর্ণ ও ফলদায়ক। শুরুতে মালয়েশিয়া ও চীন সফরের মধ্য দিয়ে বিএনপি সরকার অতীতের যে ভারত নির্ভর কূটনীতির শৃঙ্খল ছিল সেটি ভেঙেছে বলেও মত দিয়েছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরে চীনের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক সই হয়েছে। তবে সফরের শেষ দিন শি জিনপিংয়ের সাথে তারেক রহমানের বৈঠকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোরের প্রস্তাব এসেছে চীনের পক্ষ থেকে। করিডোরের বিষয়ে বেইজিংয়ের এমন প্রস্তাবে বাংলাদেশ সম্মত হলে তিন দেশই উপকৃত হবে বলে মনে করেন এই বিশ্লেষক। অর্থনৈতিক করিডোর আমরা বলছি কারণ যে ধরনের অবকাঠামোগুলো এখানে গড়ে উঠবে সেগুলোর বেনিফিট বা উপকারিতা বাংলাদেশ এবং চায়না তো পাবেই, সাথে সাথে যে দেশের ভেতর দিয়ে এই করিডোরটি, মিয়ানমারও এটির অংশীদার হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতার ঘোষণা বাংলাদেশের জন্য ইতিবাচক বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। চায়নার এই রিভার ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে বিশাল অভিজ্ঞতা আছে এবং দক্ষতা আছে। তো সেই অভিজ্ঞতা এবং দক্ষতার লব্ধ যে জ্ঞান, সেই জ্ঞান চায়না বাংলাদেশের সঙ্গে শেয়ার করবে এবং প্রকল্পের শুরু থেকে একেবারে ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে শেষ পর্যন্ত চায়না ইনভলভ থাকবে। এই সফরের মধ্য দিয়ে ভারত নির্ভর কূটনীতির দাসত্বের শৃঙ্খল ভেঙেছে বাংলাদেশ, এমনটাই জানান রাষ্ট্রবিজ্ঞানী কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আমাদের পররাষ্ট্রনীতি যেন ভারতকে কেন্দ্র করে নয়, ভারতের উপর নির্ভরশীল, এই জায়গাটা থেকে ভেঙেছে। দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অনেক বিকল্প আছে, কিন্তু চীন, আমেরিকা, ইন্ডিয়ার জন্য আসলে তেমন বিকল্প নয় বাংলাদেশের এই অঞ্চলে। সুতরাং আমরা আমাদের পররাষ্ট্রনীতি কিন্তু এখন খুব স্মার্টলি ঢেলে সাজাতে পারি। আগে আমাদেরকে বলা হতো ডিপেন্ডেন্ট, আমি মনে করি আমরা ফরেন পলিসিতে ইন্ডিপেন্ডেন্ট। মালয়েশিয়া ও চীন সফরের পাশাপাশি দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামেও অংশ নেন প্রধানমন্ত্রী। সীমিত সফর সঙ্গী স্বল্প রাষ্ট্রীয় খরচে টানা 6 দিনের এই সফরে এক ঢিলে 3 পাখি মারার মতোই কূটনীতিক সাফল্য অর্জিত হয়েছে বলে মত দেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বিষয়টি আসলে কি? এতে কি কি ইস্যু জড়িত? কোন দিকে হাঁটতে হবে ঢাকাকে? এ নিয়ে থাকছে বিস্তারিত স্টার এক্সপ্লেনারে।
এবার আলোচনায় চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর। সংবাদ মাধ্যম বলছে, বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে দুই দেশ সম্পর্ককে আরও গভীর করার ঘোষণা দিয়েছেন। আর সেখানেই ওই করিডোরের প্রস্তাব দেওয়া হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী এই করিডোরের মূল লক্ষ্য হল চীনের ইউনান প্রদেশকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করা, যেখানে থাকবে সড়ক, রেল, বন্দর এবং ডিজিটাল অবকাঠামো। সহজভাবে বললে এটি একটি বৃহৎ আঞ্চলিক ট্রানজিট ও অর্থনৈতিক নেটওয়ার্ক। এখানে 3টি দেশ যুক্ত থাকবে, চীন, মিয়ানমার, বাংলাদেশ। এই করিডোরের মাধ্যমে পণ্য পরিবহন, শিল্প, বিনিয়োগ এবং সরবরাহ ব্যবস্থাকে দ্রুত ও কম খরচে পরিচালনা করার পরিকল্পনা করা হচ্ছে। চীনের বক্তব্য অনুযায়ী এটি শুধু রাস্তাঘাট নয়, এর সঙ্গে থাকবে ডিজিটাল অর্থনীতি, এআই, সবুজ জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রযুক্তি সহযোগিতার নতুন ক্ষেত্র। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের বক্তব্যে 3টি বিষয় স্পষ্ট। প্রথমত, চীন চায় বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন ও বাণিজ্য নেটওয়ার্কে আরও গভীরভাবে যুক্ত করতে। দ্বিতীয়ত, বাংলাদেশে অবকাঠামো, বন্দর, পানি প্রকল্প এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে চায়। এবং তৃতীয়ত, দক্ষিণ এশিয়ায় একটি স্থিতিশীল ও সংযুক্ত অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে চায় চীন, যেখানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, চীন বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। তারা চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায়। উন্নয়ন সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী বেইজিং। বাংলাদেশ একই সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে সক্রিয় অংশগ্রহণ, সবুজ উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চায়। বিশ্লেষকদের মতে, চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়িত হলে চীন থেকে বাংলাদেশে নতুন বিনিয়োগ, মিয়ানমার হয়ে নতুন বাণিজ্য পথ তৈরি, আঞ্চলিক সংযোগ ও সরবরাহ ব্যবস্থা দ্রুত, বাংলাদেশ একটি ট্রানজিট হাব হিসেবে গুরুত্ব পেতে পারে। তবে একই সঙ্গে কিছু চ্যালেঞ্জও আছে। মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি, প্রকল্পের অর্থনৈতিক স্থায়িত্ব এবং আঞ্চলিক ভূ রাজনীতি এখানে বড় ভূমিকা রাখবে। এর আগে শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ সহজ করার লক্ষ্যে ভারতের সঙ্গে ট্রানজিট ও কানেক্টিভিটি নিয়ে নানা সমঝোতা হলেও প্রতিবারই তা ঘিরে উঠেছে রাজনৈতিক বিতর্ক ও সুবিধা অসুবিধার প্রশ্ন। চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, স্থলপথে নির্দিষ্ট রুট দিয়ে পণ্য পরিবহন এবং সীমান্ত সংযোগ রুট চালুর মতো ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয় সে সময়। তবে সার্বভৌমত্ব, অবকাঠামোর চাপ এবং অর্থনৈতিক লাভ ক্ষতির হিসাব নিয়ে বিতর্ক চরমে পৌঁছায়। দর্শক, গণভোটের রায় বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহে 11 দলের বিভাগীয় সমাবেশ আজ। যোগ দেবেন শীর্ষ নেতারা। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী সাদিকুর রহমান আছেন সেখানে, এবং সাদিকুরের কাছে জানতে চাইবো, সাদিকুর, সেখানে কখন মূল আয়োজন শুরু হবে এবং সেখানে কোন কোন নেতারা অংশ নেবেন? যে বিভাগীয় সমাবেশে নেতাকর্মীরা আসতে শুরু করেছে, যদিও তাদের মূল সমাবেশের যে কার্যক্রম শুরু হবে 2টা থেকে, অর্থাৎ জোহরের নামাজের পরবর্তীতে। এখানে খণ্ড খণ্ডভাবে কিন্তু নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে আসতে শুরু করেছে। যখন মূল প্রোগ্রাম শুরু হবে তখন এই যারা কেন্দ্রীয় নেতা তারা মঞ্চে আসন গ্রহণ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে তীব্র রোদের মধ্যেই এখানে যে অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তারা এখানে হামদ নাথ এবং যে ইসলামী সঙ্গীত পরিবেশনা করছেন। এখানে আসলে যে 11 দলীয় জোটের যে নেতারা আছেন তাদের মধ্যে কিন্তু আজকে প্রধান অতিথি হিসাবে আল্লামা মামুনুল হক, তিনি খেলাফত মজলিসের আমির, তিনি উপস্থিত থাকবেন, এবং মিয়া গোলাম পারওয়ার, যিনি জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল, এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কিন্তু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আজকে জানেন যে আসলে যেই সমাবেশের দাবিগুলি আছে এর মধ্যে হচ্ছে গণভোটের যে রায় সেটার বাস্তবায়ন তারা দেখতে চান, এবং সেই বাস্তবায়নের জন্য সরকারকে তারা বার্তা দিতে চান। এবং এখানে এছাড়াও যে জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ তারা চান। এই বিষয়ে কিন্তু ময়মনসিংহ যে বিভাগীয় সমাবেশ, এখানে আশপাশে যে জেলাগুলি আছে
নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং ময়মনসিংহের যে 13টা উপজেলা, এখান থেকে বিভিন্ন নেতাকর্মীরা আসবেন। তারা ধারণা করছেন যে 50,000 নেতাকর্মী এখানে উপস্থিত হবেন। তবে এই রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আসলে দেখা যায় বিভাগীয় সমাবেশগুলি হয় সাধারণত সার্কিট হাউস মাঠে, এবং আজকে এখানে অল্প সময়ের মধ্যে তাদের এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এই জন্য রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এই সমাবেশ শুরু হয়েছে, এবং সমাবেশ 2টার পর থেকে শুরু হয়ে সন্ধ্যার আগ পর্যন্ত চলবে, এবং নেতাকর্মীরা তাদের বক্তব্য দেওয়ার মাধ্যমেই এই যে সমাবেশ সেটা শেষ হবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সাদিকুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী সাদিকুর রহমান ময়মনসিংহে যে বিভাগীয় সমাবেশ আছে 11 দলীয় জোটে, সে খবর জানাচ্ছিলেন। দীর্ঘ 3.5 মাস ধরে নেতৃত্বহীন দুর্নীতি দমন কমিশন, অবশেষে কমিশন পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করতে 5 সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার। তবে এই উদ্যোগের মধ্যেই উঠেছে আইন অনুসরণের প্রশ্ন। নতুন কমিশন কতটা স্বাধীন ও কার্যকর হবে তা নিয়েও রয়েছে আলোচনা। বিস্তারিত নাজমুল হাসানের রিপোর্টে। 2004 সালে দুদক গঠনের পর এই প্রথম 100 দিনেরও বেশি সময় ধরে কমিশন শূন্য রয়েছে সংস্থাটি। গত 3রা মার্চ চেয়ারম্যান ও 2 কমিশনারের পদত্যাগের পর থেকেই নেতৃত্বহীন হয়ে পড়ে দুদক। আইন অনুযায়ী 1 মাসের মধ্যে নতুন কমিশন গঠনের কথা থাকলেও তা হয়নি। অবশেষে গত সোমবার 5 সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার। আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বাধীন এই কমিটি চেয়ারম্যান ও কমিশনার পদের জন্য রাষ্ট্রপতির কাছে নাম সুপারিশ করবে। তবে সার্চ কমিটির গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। তার দাবি, সংশোধিত আইনের পরিবর্তে পুরনো কাঠামো অনুসরণ করা হয়েছে। অধ্যাদেশ পাশ না হলেও সংশোধনটা আছে। সংশোধনটা পরিবর্তন করতে গেলে অন্য কোনো আইন দিয়ে পরিবর্তন করতে হবে, সেটা পরিবর্তন করা হয়নি। কাজেই দুদক আইনের 7 ধারা যে পরিবর্তন করা হয়েছিল সংশোধনে, সেইটা বহাল আছে, এবং সেই 7 ধারার বিধান অনুযায়ী কমিটি হবে 7 সদস্যের। বাছাই কমিটিরই বৈধতা নিয়ে প্রশ্ন আছে, এবং তাহলে বাছাই কমিটি যে কাজ করবে, মানে বাছাই করবে, সুপারিশ করবে, তারপরে যে নিয়োগ হবে, সেটাও আপনার ওই কমিটির কি বলে চেয়ারম্যান কমিশনারদের নিয়োগেরও বৈধতার একটা সংকট থাকবে। টিআইবি বলছে দেরিতে হলেও এটি ইতিবাচক উদ্যোগ। তবে নতুন কমিশনের স্বাধীনতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ। বিলম্ব হলেও তারপরও যেটা হয়েছে যে এখন 2004-এর আইন অনুযায়ী সার্চ কমিটি হয়েছে, সেখানে একটু ব্যত্যয় ঘটেছে। তার কারণ হচ্ছে যে সার্চ কমিটিতে সদস্য হিসাবে ইনকামবেন্ট বা বর্তমান কর্মরত ক্যাবিনেট মন্ত্রিপরিষদ সচিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটি হওয়ার কথা ছিল না। যেহেতু সার্চ কমিটি হয়েছে, আমরা আশা করব যে এই কমিটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এমন ব্যক্তিদেরকে দুদকের কমিশনার হিসেবে নিয়োগের সুপারিশ করে, যাদের সংশ্লিষ্ট খাতে যোগ্যতা আছে, দক্ষতা আছে। কমিশন না থাকায় গত কয়েক মাসে অভিযোগ অনুসন্ধান, তদন্ত অনুমোদন ও মামলা দায়েরের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। দীর্ঘ 3.5 মাসের বেশি সময় ধরে কমিশন শূন্য থাকার পর দুদক পুনর্গঠনের প্রক্রিয়া আবারও শুরু হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, শুধু কমিশনার বা চেয়ারম্যান নিয়োগই নয়, বরং তাদের স্বাধীনতা, নিরপেক্ষতা এবং কার্যকরভাবে কাজ করার পরিবেশ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। হাতিরঝিল, গুলশান, বনানী লেক ও খাল বাঁচাতে এবার সমন্বিতভাবে মাঠে নেমেছে সরকার। পরিবেশ রক্ষা ও খালের পানি দূষণমুক্ত করতে কাজ শুরু করেছে স্থানীয় সরকার, গণপূর্ত, রাজক ও সিটি কর্পোরেশন। আগামী 2 বছরে পুরো এলাকার চিত্র বদলে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। আর এ কাজে নাগরিকদেরও জানানো হয়েছে পাশে থাকার আহ্বান। সরকারের রাজধানীর বিজয়নগরে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ও ফুড সেফটি মুভমেন্ট এর 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এসব জানান বক্তারা। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর বলেন, দূষণ দখল রোধে বর্জ্য ফেলা বন্ধ সহ 2 বছরের মধ্যে বিপন্ন হাতিরঝিল, গুলশান ও বনানী লেকের পরিবেশ উন্নয়নে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বীর শাহে আলম আগামী 1 বছরের মধ্যে ধানমন্ডি এলাকাকে পরিবেশ বান্ধব করার ঘোষণা দেন। এই কর্মযজ্ঞে রাজককে সব সহায়তার আশ্বাস দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ধানমন্ডি লেকটি ছিল কিন্তু গণপূর্ত অধিদপ্তরের অধীনে, যেটি আল্লাহ রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি বৈঠকের সিদ্ধান্তর আলোকে ইতিমধ্যেই ধানমন্ডি লেকটি দক্ষিণ সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হয়েছে এবং সেখানে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আগামী 1 বছরের মধ্যে
ধানমন্ডি লেকটি একটি পরিবেশ বান্ধব, মানুষের চলাচল উপযোগী, আধুনিক একটু পার্কে রূপান্তরিত হবে। আমাদের সরকার ক্ষমতা গ্রহণের পরপরই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা জিনিসকে গুরুত্ব দিয়েছেন যে বাংলাদেশের প্রতিটি শহরকে ক্লিন, গ্রিন এবং সেফ সিটি করার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা প্রথম প্রজেক্ট হাতে নিয়েছি এই গুলশান, বাড়িধারা, বনানীর পার্শ্ববর্তী এলাকা এবং পর্যায়ক্রমে আমরা পুরো ঢাকা শহর এবং অন্যান্য শহরগুলিকে আমরা ক্লিন, গ্রিন এবং সেফ সিটি করার জন্য কাজ করে যাচ্ছি। পারিবারিকভাবে বিত্তশালী, করেন সরকারি চাকরিও, অথচ তিনি কিনা নিজেকে অসচ্ছল দেখিয়ে মুক্তিযোদ্ধার নামে ঘর নির্মাণে সরকারের কাছ থেকে নেন অর্থ বরাদ্দ। গোপনে বিক্রির শর্তে বীর নিবাস নির্মাণ করা হয় অসহায় এক নারীর জমিতে। পরে শর্ত অনুযায়ী টাকা না পেয়ে ঝুলিয়ে দেন তালাও। এত সব অভিযোগ যার নামে তিনি শঙ্করচন্দ্র ইউনিয়ন সরকারি ভূমি কর্মকর্তা ইসমাইল হোসেন। স্টার নিউজের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর এই নানা তথ্য। চুয়াডাঙ্গা থেকে আরও জানাচ্ছেন জহির রায়হান সোহাগ। আমার স্বামী একদম মুরব্বী মানুষ। প্রতারণার শিকার হয়ে এভাবেই কাঁদছিলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বারাদি গ্রামের অসহায় নারী সায়রা খাতুন। খারিজ করে আমি ঘরে তুলে থুইছি। অভাব অনটনের সংসারে অনেক কষ্টে নিজের নামে কেনেন 4.5 কাঠা জমি, অথচ সেই জমিতেই সরকারি অর্থে নির্মাণ করা হয় মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস। প্রশ্ন ওঠে, ব্যক্তিগত জমিতে কিভাবে নির্মাণ করা হলো বীর নিবাস? সরকারি ঘরটা তুলে দেবো, আমার বাপের নামের ঘরটা চলে যাচ্ছে, তোর মামা হয় তো তুই এই ঘরটা আমি তো অল্প টাকায় দেবো, তুই তোর জায়গায় ঘর তুল। প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানে নামে স্টার নিউজ। তথ্য প্রমাণে দেখা যায় অভিযোগের তীরের কেন্দ্রবিন্দুতে শঙ্করচন্দ্র ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইসমাইল হোসেন। বারাদি গ্রামের বিত্তশালী এই ব্যক্তির গ্রামে রয়েছে বিস্তর সহায় সম্পদ, আছে দৃষ্টিনন্দন আলিশান বাড়ি, চুয়াডাঙ্গা শহরেও আছে বাড়ি ও জমি। কিন্তু এত কিছুর পরও ইসমাইলের সম্পদের ক্ষুধা কমেনি এতটুকু। প্রকল্প সংশ্লিষ্ট ও সরকারি কর্মকর্তাদের যোগসাজশে নিজেকে অসচ্ছল দেখিয়ে প্রয়াত মুক্তিযোদ্ধা বাবার নামে একটি বাড়ি বরাদ্দ নেন তিনি। তদন্ত কমিটি আবার কেন নিউজ করে? শুধু বরাদ্দে অনিয়ম নয়, এবার 5 লাখ টাকা মূল্যে বিক্রির শর্তে সেই বীর নিবাস নির্মাণ করেন অসহায় ছায়রা খাতুনের জমিতে। আমার জমির পর ঘরে তুমি তো উঠতে পারবে না কল। হ্যাঁ, তার ঘরে আমি টাকা উঠতে দিইনি। তারপরে আমার টাকার জন্য চাপ দেয়, আমি সমিতির টাকা তুলি দিয়েছি বাবু, আমি সেই টাকাটা 1,60,000 টাকা দিচ্ছি, তাও আমি 1 লাখ দিই। শর্ত ছিল কিস্তিতে টাকা দেবেন ছায়রা, ঋণ করে দিয়েছিল নোতা। তবে দ্বিতীয় কিস্তির সময় দেখা দেয় বিপত্তি, পুরো টাকা দাবি করেন ইসমাইল। টাকা দিতে না পারায় বীর নিবাসে দেওয়া হয় তালা, চলে হুমকি ধামকিও। বড় কষ্ট করি গ্রাম বেড়ি ভিক্ষা করে খাই, এই জমি কিনে এইটুকুনি ছিলাম, আমার পেটে বিটা ফুট কিছু নেই। ওনার মা ভিক্ষি শিক্ষিকে খাইতে খাই এই জমিটা খুব কষ্ট করি এই জমিটা কিনলো। অভিযোগের জবাব চাইলে স্টার নিউজের উপর চড়াও হন ইসমাইল হোসেনের স্বজনরা। সচ্ছল হয়েও কেন বীর নিবাসের বরাদ্দ, কেনই বা তা অন্যের জমিতে নির্মাণ ও বিক্রয় চুক্তি? এমন সব প্রশ্নের উত্তর জানতে চাইলে উল্টো অসৌজন্যমূলক আচরণ করেন অভিযুক্ত ইসমাইল। আমি খুব হেনস্থ হয়েছি, আর এই ব্যাপারে তদন্ত হয়েছে, এখন তদন্ত রিপোর্টে যা দেয় সেটা হবে। না, আমি এই ব্যাপারে আর কোনো কথা বলবো না ভাই, নতুন করে কোনো কথা বলবো না। প্রশ্নের জবাব পেতে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মুখোমুখি হয় স্টার নিউজ, সেখানেও মেলে দায়সার উত্তর। এখানে যে বিনিবাসটা মূলত হচ্ছে যে সকল মুক্তিযোদ্ধারা দুস্থ অবস্থায় আছেন তাদের নিজ জমিতেই এটা নির্মাণ হওয়ার বিধান রয়েছে। না না না, আর আপনাদের কিন্তু ক্রাইটেরিয়া ফিল আপ করছে না। নীতিমালা অনুযায়ী নিজ জমিতে নির্মাণের বিধান থাকলেও সরকারি অর্থে নির্মিত বীর নিবাস অন্য কারো কাছে বিক্রি, হস্তান্তর বা ভাড়া দেয়া দণ্ডনীয় অপরাধ। উপজেলা প্রশাসন ন্যায় বিচার করবে, এমনটাই প্রত্যাশা হতদরিদ্র সায়রা খাতুনের। জহির রায়হান সোহাগ, স্টার নিউজ, চুয়াডাঙ্গা। যে অক্সিজেন মানুষের জীবন বাঁচায়, সেই অক্সিজেনকে ঘিরেই এবার কারসাজি অভিযোগ রয়েছে চট্টগ্রামে। জীবন রক্ষাকারী মেডিকেল অক্সিজেনের নামে হাসপাতালে ব্যবহার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন, যাতে রোগীর জীবন হুমকির মুখে পড়তে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্যবিদদের। মামুনুর রশিদ অভির রিপোর্ট, ছবি তুলেছেন পিয়াল ঘোষ। সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাতে অনেক ক্ষেত্রেই অপরিহার্য মেডিকেল অক্সিজেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সে অক্সিজেন সরবরাহ হয় হাসপাতালগুলোতে।
কিন্তু চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে মেডিকেল অক্সিজেনের নামে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এমন অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে নামে স্টার নিউজ, যেখানে নগরীর অক্সিজেন এলাকায় খোঁজ মিলে দি বিলকিন নামে প্রতিষ্ঠানের বাইরে তালা ঝুলিয়ে লোকচক্ষুর আড়ালে চলছে যাদের কর্মযোগ্য। মালিকে ইয়া করে দিছে, ওটা মানা করে দিছে, এখান থেকে ওই বিলকিন ঝুঁকিপূর্ণের কারণে ওটা ছাড়িতে বলেছে আর মাঝে মাঝে মালটাল ধুয়ে যায়, এমনি দেখতাম মালটাল তুলতো, এটা আর কি সিলিন্ডার বোতল এগুলো। জেনারেটর সার্ভিস নামে ট্রেড লাইসেন্স নেওয়া এই প্রতিষ্ঠান নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে দিব্যি সরবরাহ করে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। অভিযোগ, বৈধ অনুমোদন ছাড়াই অক্সিজেন সরবরাহ করছে তারা, যদিও তার দায় নিতে রাজি নয় প্রতিষ্ঠানের কেউই। আপনাদের ওই যে প্রতিষ্ঠান দা বিলকিন, ওখানে কি আপনি আসেন না বা নাই? না, আমি এখন কাজ করছি না ভাই এখানে। আচ্ছা, এটা তো আপনার প্রতিষ্ঠান? না না ভাই, আমার প্রতিষ্ঠান না। সম্প্রতি নগরীর আকবরশাহ এলাকায় একটি দোকানে মেডিকেল অক্সিজেনের নামে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন বিক্রির ঘটনায় নড়ে চড়ে বসেছে ঔষধ প্রশাসন। এই বিষয়ে তদারকি বাড়ানোর কথা বলছে সংস্থাটি। যদি ভুইফল প্রতিষ্ঠান থাকে, আমরা যদি জানি, তাহলে আমরা সেখানে অভিযান চালাবো এবং আমরা খতিয়ে দেখবো যে আসলে বিষয়টা এরকম হচ্ছে কিনা, ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন, মেডিকেল অক্সিজেন সব ব্যবহার হচ্ছে কিনা। শিল্প কারখানায় ব্যবহৃত অক্সিজেন মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। বলেন, এতে অক্সিজেনের মাত্রা থাকলেও কার্বন মনোক্সাইড সহ বিভিন্ন ক্ষতিকর গ্যাসের উপস্থিতি থাকতে পারে, যা রোগীর জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন যদি ব্যবহৃত হয় তাহলে লাংসের টিস্যু ড্যামেজ হবে, লাংসের বিভিন্ন রকমের ডিজিজ হতে হতে একসময় লাংসে পানি পর্যন্ত জমে যেতে পারে, আর আমাদের যে নার্ভাস সিস্টেম আছে সেই নার্ভাস সিস্টেমের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। জীবন বাঁচানোর উপকরণ মেডিকেল অক্সিজেন ভেজাল মুক্ত করতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ জনস্বাস্থ্যবিদদের। মামুন রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। ইতালির রাজধানী রোমে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশি এক পরিবারের 3 সদস্যকে। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর কাকরা ইউনিয়নের কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী ও তাদের 5 বছর বয়সী কন্যা শিশু। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তাদের 18 বছর বয়সী ছেলে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোমের কাসালোত্তি এলাকার ভায়া মন্টিগ্লিওতে শুক্রবার এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ও ইতালির জাতীয় নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তার করতে কাসালোত্তি এলাকা জুড়ে চিরুনি অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ভায়া মন্টিগ্লিও এলাকা ঘিরে রেখেছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। তবে কী কারণে তাদের অজ্ঞাত ব্যক্তি পরিবারটির ওপর হামলা ও হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। দর্শক, জানাচ্ছিলাম যে ইতালির রোমে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশি এক পরিবারের 3 সদস্যকে। নিহতদের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে। সেখানে আছেন সহকর্মী গোলাম কিবরিয়া রাহাত। আমরা সরাসরি যুক্ত হচ্ছে রাহাতের সাথে এবং রাহাতের কাছ থেকে জানতে চাইব, রাহাত, নৃশংস এই হত্যাকাণ্ডের বিষয়ে নিহতের স্বজনরা কি বলছেন? জি রৌফ, আপনি যেমনটি বলছিলেন, আসলে 8-10টা সকালের মতো নোয়াখালী কোম্পানিগঞ্জ যে চরকাকরার হৃদয়নগর এলাকা আছে সেই সকালটা আসলে সকালের মতো হয়নি। তারা যখন খবর পেয়েছে তখন নৃশংসভাবে তাদের যে সিরাজ উদ্দিনের বাড়ি আছে সেই সিরাজ উদ্দিনের বাড়িতে নিহত তার ছেলে এবং ছেলের বউ এবং শিশু কন্যা এবং তার আরেকটি নাতিকে আসলে রোমে নৃশংসভাবে হত্যা করা হয়। আমাদের একটি সিদ্ধান্ত, ওখান থেকে একটি তথ্য জানিয়েছে এই ঘটনায় না হোসনেহারা নামে একজন আমাদেরকে জানিয়েছে এই ঘটনায় রোমে জাতীয় নিরাপত্তা পুলিশ এখানে দুজনকে আটক এমনটা আমাদেরকে জানিয়েছে। আমাদেরকে যেমনটি বলেছেন, ঠিক আজ থেকে 1 বছর আগে এই বাড়িতে একটি লাল বাহিনী একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে তারা উল্লেখ করেছে যে এই বাড়িতে তারা স্বর্ণ অলংকার রাখার জন্য, যদি স্বর্ণ অলংকার না রাখে তারা নৃশংসভাবে এই বাড়ির পরিবারের লোকজনকে হত্যা করবে এবং তারা তাদের যে নাতি আছে তাদেরকে নৃশংসভাবে হত্যা করবে এমনটা উল্লেখ করেছে। এরপরে আসলে এই হত্যাকাণ্ড ঘটেছে। এর ভিতরে দিয়ে আসলে এখানে যারা আছে তারা কিন্তু খুবই এই হত্যাকাণ্ড ঘটেছে এর ভিতরে দিয়ে আসলে এখানে যারা আছে তারা কিন্তু খুবই মর্মাহত এবং পরিবারের সদস্যরা আসলে শোকে কাতর। আসলে কথা বলার মতো পরিবেশ নেই। তার বাবা আসলে আমরা অনেকবারে কথা বলার চেষ্টা করেছি, তিনি আসলে আমাদের সাথে কথা বলার মতো অবস্থা তার নেই। আমরা একটু কথা বলবো তার চাচাতো ভাইয়ের সাথে, সাজ্জাতের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা কিভাবে খবর পেয়েছেন আর কি বলছেন এই বিষয়ে? যেমনটি শুনেছিলেন, আসলে
গত বছর যে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছিল, যেটা অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছিল, তো ওখানে লেখা ছিল এমন যে আমরা আসবো, আপনারা স্বর্ণ অলংকার থেকে শুরু করে নগদ অর্থকারে রাখবেন, তা না হলে আমরা আপনাদেরকে সপরিবারে হত্যা করব। তো ঠিক 1 বছরের মাথায় সেই ঘটনাটি আসলে ঘটলো, সেটা আবার ইতালির রোমে। আর সকালে আমি আসলে আমার আরেক ফুফাতো বোন, ওদের বরাতে, ওরা ওখানে ওদের সেকেন্ড স্ট্রিটে থাকে, তো ওদের মাধ্যমে আমরা জানতে পারলাম আর কি যে কিছুক্ষণ আগে 2 জনকে আটক করা হয়েছে, তাও সন্দেহভাজন। আর এখনো পর্যন্ত আমার ভাতিজা অয়ন পুলিশ হেফাজতে আছে নিরাপত্তার স্বার্থে একটা হসপিটালে। জি, আপনি যেমনটি শুনছেন, আসলে পরিবারের সদস্যরা এখন তারা সরকারের কাছে দাবি জানাচ্ছে দ্রুত যেন এই লাশগুলো নোয়াখালীর কোম্পানিগঞ্জ চরকাকড়াতে নিয়ে আসে। এটাই এখন এলাকাবাসীর দাবি, আর এর সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের জন্য সরকারের কাছে তারা দাবি জানাচ্ছে। এমন ছিল নোয়াখালী কোম্পানিগঞ্জ চরকাকড়া থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। রাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নোয়াখালী থেকে জানাচ্ছিলেন, এবং সেখানে স্বজনদের কথাটাও আপনারা শুনছিলেন। স্বজনরা দাবি জানিয়েছেন যে নিহতদের মরদেহ যেন দ্রুত দেশে ফিরে আনা হয়। যাচ্ছে পরের সংবাদে। ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শুক্রবার দুপুর ও রাতের বিভিন্ন সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এসব শিশু। তারা হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিল। মারা যাওয়া 4 শিশুর মধ্যে 3 জন 4 মাস, আরেকজন 8 মাস বয়সী। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে 94 শিশু চিকিৎসাধীন রয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে আরও 16 শিশু হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। রাজধানীর এলিফ্যান্ট রোডের কাটাবনে আলবারাকা টাওয়ারের একটি আবাসিক ভবনে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন 2 জন। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। প্রাথমিক তদন্তে ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি এবং আবাসিক ভবনে নিয়ম বহির্ভূতভাবে অফিস পরিচালনার তথ্য উঠে এসেছে। শুক্রবার রাত প্রায় 1টা রাজধানীর কাটাবনের আল বারাকা টাওয়ারের 14 তলা আবাসিক ভবনের 12 তলায় হঠাৎই আগুন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে 11 ও 13 তলায়। অনেক বাসিন্দা নিরাপদে নিচে নেমে এলেও আটকা পড়েন কয়েকজন। উদ্ধার হওয়া বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হলেও 12 তলায় আইনজীবীদের একাধিক চেম্বার ছিল। সেখানে আটকে পড়া 2 জন মুঠোফোনে স্বজনদের কাছে উদ্ধারের আকুতি জানান। তবে কিছুক্ষণ পর তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। আরো 3-4 তলায় মনে করেন পার হয়েছে, সাইড দিয়ে এই কোণারেও পার হয়েছে, ওই কোণারেও পার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে মুমূর্ষু অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আমরা নাম ঠিকানাগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছি। একজনের নাম আপাতত যেটুকু পাইছে সালাম, তার বাড়ি বগুড়া, আর একজনের নাম জনি, তার বাড়ি কিশোরগঞ্জ। এতটুকু পেয়েছি, বিস্তারিত তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করতেছি। ফায়ার সার্ভিস জানায়, ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এছাড়া আবাসিক ভবনে নিয়ম বহির্ভূতভাবে অফিস ভাড়া দেওয়া হয়েছিল, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়েছে। 2টা ফ্ল্যাটে অগ্নিকাণ্ড সংঘটিত, 2টা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা 12 তলায় একটা ফ্ল্যাট এবং 13 তলার একটা ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ফার্নিচার ছিল, বিভিন্ন আসবাবপত্র ছিল। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা। সবার কাছে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে গবেষণা কার্যক্রম আরও বাড়ানো উচিত বলে মনে করেন সমাজ কল্যাণমন্ত্রী AZM জাহিদ হোসেন। শনিবার সকালে রাজধানীর কিডনি ফাউন্ডেশনে 2 দিনের 6ষ্ঠ বাংলাদেশ কোরিয়া ফ্রেন্ডশিপ কনফারেন্সে বক্তব্য রাখেন তিনি। বলেন, চিকিৎসা খাতের উন্নয়নে সংশ্লিষ্ট প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে। এর আগে সম্মেলনে বাংলাদেশ ও কোরিয়ার বিশেষজ্ঞরা কিডনি প্রতিস্থাপন, ট্রান্সপ্লান্ট ল্যাবরেটরি, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং অঙ্গদান ব্যবস্থার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন মন্ত্রী। এ সময় 2 দেশের সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। And the social awareness and very much the involvement of the society to fight against the CKD, and so that we can minimize the ESRD and then the transplantation. This friendship conference will make it much more stronger relation between the Korea and the Bangladesh. কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 13টি দান সিন্ধুকে এবার মিলেছে 43 বস্তা টাকা। রয়েছে বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণালঙ্কার সহ মানতের চিঠি। সকাল থেকে চলছে গণনা।
দানের সিন্দুক খুলতেই যেন চক্ষু চড়ক কাজ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ রীতি অনুযায়ী 4 মাস পরপর খোলা হয় 13টি সিন্দুক। এবার তা পিছিয়েছে 2 মাস, খোলা হলো শনিবার। সিন্দুকে মিলেছে 43 বস্তা টাকা, আছে ডলার সহ বিভিন্ন দেশের মুদ্রা। অনেকে এখানে এসে পাগলা মসজিদে অনেকে উপকৃত হয়েছে, অনেকে মানত করেছে এখানে, সেই জন্য এখানে আসা। আজকে মানত দিছি, কোরআন শরীফ দিছি, টাকাও দিছি এবং নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। গণনার কাজে অংশ নেন প্রায় 578 জন। মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি আছেন ব্যাংক কর্মকর্তারাও। তদারকি করেন 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট 114,13,352 টাকা জমা আছে। এছাড়াও আপনারা জানেন যে পাগলা মসজিদের একটি ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে, যার মাধ্যমে যে কোনো জায়গা থেকে টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দান করতে পারে। এর আগে সবশেষ 2025 সালের 27 ডিসেম্বর দান সিন্দুকটি খোলা হয়েছিল। মিলেছিল 11,78,48,538 টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, আপনারা দেখছিলেন যে দীর্ঘ 6 মাস পর আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 13টি দান সিন্দুক। এখন গণনা করা হচ্ছে। আরও জানবো, আমাদের সহকর্মী আছেন সেখানে শফিকুল ইসলাম, এবং শফিকুলের কাছ থেকে জানতে চাইব, শফিকুল, টাকা গণনা কত দূর হলো এবং শেষ হতে কয়টা বাঁচতে পারে? রঞ্জু, আপনাকে জানিয়ে রাখি, অতীতের সকল রেকর্ড ভাঙতে যাচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের যে দান সিন্দুকের টাকা। ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি, 10 কোটি টাকা ইতিমধ্যে গণনার কাজ শেষ হয়েছে এবং বাকি যে টাকা রয়েছে সেগুলো কিন্তু এখনো চলমান রয়েছে এবং সেই টাকা গণনার কাজে কিন্তু লিপ্ত রয়েছে মাদ্রাসার প্রায় 500 শিক্ষার্থী। আমরা যেটি জানতে পেরেছি, এই টাকা গণনার কাজ হয়তো বা সন্ধ্যা নাগাদ শেষ হতে পারে এমনটি জানিয়েছেন, এবং এই অতীতের যে সকল রেকর্ড রয়েছে সেই সকল রেকর্ড ভাঙতে যাচ্ছে এমনটি কিন্তু যারা মসজিদ কমিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন তারা আমাদেরকে সেই বিষয়টি নিশ্চিত করেছেন। আপনাকে জানিয়ে রাখি, সকাল 7টায় কিন্তু জেলা প্রশাসকের উপস্থিতিতে যে পাগলা মসজিদের যে 13টি দান সিন্দুক রয়েছিল সেই দান সিন্দুকগুলো খোলা হয়েছিল এবং তা থেকে অতীতের সকল রেকর্ড ভেঙে 43 বস্তা টাকা পাওয়া গিয়েছিল এবং সেই টাকা কিন্তু এখনো গণনার কাজ চলছে। তো এই এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ থেকে টাকা গণনার নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। রঞ্জু। শফিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী কিশোরগঞ্জ থেকে শফিকুল ইসলাম জানাচ্ছিলেন যে কিশোরগঞ্জের যে পাগলা মসজিদ রয়েছে সেই মসজিদের দান বাক্স যেটা, সেই সিন্দুক খোলা হয়েছে এবং সেখানে কত টাকা পাওয়া গেল সেটা নিশ্চয়ই স্টার নিউজের মাধ্যমে দর্শক আপনাদেরকে জানিয়ে দেব। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হয়েছে পাল্টাপাল্টি সামরিক হামলা। একটি পণ্যবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিতে শক্তিশালী হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। বিপরীতে ইরান বলছে অঞ্চলের মার্কিন একাধিক ঘাঁটিতে আঘাত এনেছে আইআরজিসি। সেই সাথে দেশটির গণমাধ্যম জানিয়েছে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে লেবাননে হামলা বন্ধে ওয়াশিংটনে একটি কাঠামো চুক্তি করেছে লেবানন ও ইসরায়েল। বেশ কদিন শান্ত ছিল হরমুজ প্রণালী, কিন্তু হঠাৎই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা করেছে ইরান। নিজের সামাজিক মাধ্যমের পোস্টের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ওই হামলার জবাব কি হবে তা দেখতে পারবেন। তার এই বক্তব্যের সঙ্গে সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এক পোস্টে হুমকি দেন, সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেয়া হবে। এরপরই ইরানের দক্ষিণের সিরিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ কেন্দ্রের পাশাপাশি উপকূলীয় রাডার সাইটগুলোতে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলছে, ট্রাম্প প্রশাসনের সর্বশেষ হামলার প্রতিশোধ হিসেবে তারা ওই অঞ্চলের সেই সব স্থানে হামলা চালিয়েছে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের এই হামলা মার্কিন প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন।
তাদের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক অনুযায়ী তেহরানকে হরমুজ প্রণালীর জাহাজ চলাচলের উপর নিয়ন্ত্রণের অধিকার দিয়েছে। তবে ড্রোন হামলা প্রসঙ্গে মার্কিন অভিযোগের বিষয়ে কিছুই বলেনি তেহরান। আইআরজিসি সতর্ক করেছে, ওয়াশিংটন বরাবরের মতোই প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে জবাব হবে আরও কঠোর। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন ডিসিতে আলোচনার পর ইসরায়েল ও লেবানন একটি কাঠামোগত চুক্তিতে সই করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে আলোচনার প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। এই অগ্রগতির পরও দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নূর মোহাম্মদ, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।